দেখতে পারেন পেজ নম্বর 82 কেমব্রিজ 14 এ আপনার শুধুমাত্র আমরা এটা পড়বো দ্য সিক্রেট অফ স্টেইং এর যে টাইটেলটা এই টাইটেলটা পড়বো আর আমরা পড়বো না কি যেটা পড়বো না সেটা আমাদেরকে লিজ কালামনি খুব ভালো করে বলে দিছে বহু দশক ধরে বলে দিচ্ছেন উনি যে আমরা এই কাজটা করব না সেটা হচ্ছে ডু নট বদার রিডিং দ্য প্যাসেজ পড়বো না ইটস আ ওয়েস্ট অফ টাইম আমরা কি করব রিড দ্য কোশ্চেনে চলে যাব ডিরেক্টলি সার্কেল দ্য কিওয়ার্ডকে সার্কেল করব দেন ট্রাই টু লুক ফর দোজ কিওয়ার্ডস তারপরে ওই কিওয়ার্ড গুলো খুঁজবো বা সিনোনিম খুঁজবো বা প্যারাফ্রেজড টেক্সটটা খুঁজবো ইন দ্য প্যাসেজে এই হচ্ছে আমাদের কাজ এখানে উনি যে ইনস্ট্রাকশন দিল এই ইনস্ট্রাকশন গুলো যদি গনে গনে বলি আপনাদেরকে আমি সো দিস ইজ আওয়ার ফার্স্ট ইনস্ট্রাকশন imperative verb read 2 নম্বর ইনস্ট্রাকশন সার্কেল 3 নম্বর ইনস্ট্রাকশন try so these are the 3 instructions এই হচ্ছে তিনটা ইনস্ট্রাকশন পড়ো কিওয়ার্ড সার্কেল করো তারপরে ওই কিওয়ার্ড গুলোই খুঁজে বের করো এই হচ্ছে আমাদের কাজ তো চলেন আমরা এই কাজগুলো করি এখন আমরা শুধু পড়বো এই যতটুকু দ্য সিক্রেট অফ স্টেইং ইয়াং থাকার রহস্য স্টেইং ইয়াং মানে ইয়াং থাকা সিক্রেট মানে রহস্য ইয়াং থাকার রহস্য এটুই পড়বো এটা পড়ার পরে প্যাসেজ আমি এটা পড়বো না কারণ এই প্যাসেজে প্রায় 1000 ওয়ার্ড আছে এই 1000 ওয়ার্ড বুঝছেন ওকে পড়া বোঝা ডিফিকাল্ট কোয়াইট টাফ তা আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে সরাসরি প্রশ্নে চলে যাব দেখি প্রশ্নের ইনস্ট্রাকশন গুলো কি কি কোয়েশ্চেন্স 1 to 8 কমপ্লিট দ্য নোটস বিলো এটা একটা ইনস্ট্রাকশন আপনি পাশে লিখে রাখবেন এটা একটা ইম্পারেটিভ বাক্য এটা একটা ইম্পারেটিভ বাক্য যে কমপ্লিট দ্য নোটস বিলো ভার্ব দিয়ে শুরু হওয়ার কারণে এটা ইম্পারেটিভ বাক্য এখানে ভার্ব হচ্ছে কমপ্লিট এই বাক্যটাকে অ্যাসার্টিভ বানাইতে হলে প্রথমে ইউ ওয়াই ও ইউ তারপরে শুড বসাই দেবেন এস এইচ ও ইউ এল ডি শুড তাহলে বাক্যটা অ্যাসার্টিভ হয়ে যাবে ইউ শুড কমপ্লিট দ্য নোটস বিলো অ্যাসার্টিভ হয়ে গেল এটা একটা ইনস্ট্রাকশন তারপর আরেকটা ইনস্ট্রাকশন আছে চুজ চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার বাহ ব্লক করে দেওয়া আছে যে একটা ওয়ার্ড হলে কিন্তু মজা বুঝছেন দুইটা ওয়ার্ড হলে মাঝে মাঝে কনফিউজড হয়ে যেতে পারি আমরা কিন্তু চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার প্রতির উত্তরের জন্য মাত্র একটা ওয়ার্ড নেবেন ভালো কথা এবার আমরা দেখব আরেকটা ইনস্ট্রাকশন আছে রাইট ইউর আনসার্স ইন বক্সেস 1 to 8 অন ইউর আনসার শিট ওএমআর শিটের 1 থেকে 8 এর বক্সের মধ্যে উত্তরগুলো পেন্সিল দিয়ে লিখতে হবে এবার উপরের অংশটা আমরা পড়ে নিই ইসাবেল জিরালডোস research focused on a total of dash different age groups of ants analyzing ঠিক আছে এখন খুব সুন্দর করে অনেক কিছু লিখতে থাকবো আমরা এখানে ফোকাসড অন হলো ভার্ব আপনি দাগ দিবেন দাগ দিয়ে লেখেন এটা ভার্ব ফোকাসড অন এটা ভার্ব যদি বাক্যের ভার্ব থাকে বাক্যটা ভার্ব দিয়ে শুরু হয় নিশ্চয়ই এর একটা হিডেন সাবজেক্ট আছে বা এর আগের লাইনের সাবজেক্ট আছে এখানে সাবজেক্ট হচ্ছে রিসার্চ এটা হলো সাবজেক্ট তাহলে রিসার্চ ফোকাসড অন আমরা একটা বাক্য পেয়ে গেলাম বাক্য হইতে হলে সাবজেক্ট আর ভার্ব লাগবে সাবজেক্ট হলো রিসার্চ আর বাক্যের ভার্ব হচ্ছে ফোকাসড তাহলে রিসার্চটা কার আমার আপনার না ইসাবেল জিরালডোস রিসার্চ সহজ কথা জিরালডো একজন ভদ্র মহিলা উনি একজন গবেষক তিনি ফোকাস করলেন a total of dash different age groups of ants on focused on আছে উনি গুরুত্ব দিল on হ্যাঁ উনি ফোকাস করলো গুরুত্ব দিল এখানে আপনি অন এর নিচে দাগ দিয়ে লেখেন প্রিপজিশন এরপরে অবজেক্ট হবে
অবজেক্ট মানে আইএলস এর ভাষায় নাউন। নাউন। অনের একটা অবজেক্ট আছে, আর টোটাল আবার অফও আছে। অনের অবজেক্ট হচ্ছে টোটাল, আবার এখানে অফ আছে। এই অফ ও প্রিপোজিশন, প্রিপোজিশনের পর একটা অবজেক্ট হবে। এখানে অবজেক্ট কোনটা দেখি? ডিফারেন্ট এজ গ্রুপস। বলেন আমাকে এই অফের অবজেক্ট কোনটা? অবজেক্ট মানে তো নাউন, কোনটা ওই লাইনে নাউন কোনটা? অফের পরে নাউন কোনটা বলেন? অফ ড্যাশ ডিফারেন্ট এজ গ্রুপস কোনটা বলেন ওকে? গ্রুপস। হ্যাঁ, এখানে গ্রুপস হলো গিয়া নাউন, কারণ প্লুরাল করা যায়, গ্রুপের প্লুরাল আছে, গ্রুপস গ্রুপস। নাউনকেই প্লুরাল করা যায়। তাহলে গ্রুপস এর আগের শব্দটা এগুলো সব অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, এখানেও কি বসবে? একটা অ্যাডজেক্টিভ। এবার আরো মজার কিছু আপনাদেরকে বলি আমি। আইএলস এর কোশ্চেন যদি এটা দিয়ে শুরু হয়, মাঝখানে যদি থাকে কোথাও আটোটাল অফ, এরপরে নাম্বার হবে, নাম্বার। এরপরে কি হবে বলেন তো? নাম্বার। আর টোটাল অফ এর পরে চোখ বন্ধ করে একটা সংখ্যা বসবে। সবাই বলেন কি বসবে? একটা সংখ্যা বসবে। ড্যাশ ডিফারেন্ট এজ গ্রুপ। ডিফারেন্ট এজ গ্রুপস মানে হলো কয়েকটা বয়স ভিত্তিক দল। মনে করেন 1 থেকে 10 একটা গ্রুপ, 11 থেকে 20 আরেকটা গ্রুপ, তাহলে 2টা গ্রুপ হয়ে যায়। 21 থেকে 30 3টা, তাহলে 3টা গ্রুপ হয়ে যায়। তাহলে ভিন্ন ভিন্ন এজ গ্রুপস কার? মানুষের না, পিঁপড়া। পিঁপড়াদের কতগুলো এজ গ্রুপে ভাগ করছে। উনি পিঁপড়াদেরকে নিয়ে গবেষণা করলো, আর গবেষণার সময় উনি পিঁপড়াদের কোন দিকে বেশি ফোকাস করছে, কয় গ্রুপের পিঁপড়া, 1 গ্রুপের পিঁপড়া, 2 গ্রুপের পিঁপড়া, 4 গ্রুপের পিঁপড়া, এরকম হবে, একটা সংখ্যা বসবে। এটা কি শুধু এটার জন্যই না, আপনাদেরকে আমি দেখাই দিছিলাম যে কেমব্রিজ, বুঝছেন ওকে, কেমব্রিজ সেম একই রকম একটা প্রশ্ন আছে। কেমব্রিজ আমরা করেছিলাম 9-এ। এই যেখানে যেমন ছিল 71 species of living turtles and tortoises were examined and a total of, এই যে 34 নম্বর প্রশ্নটা ছিল, দেখেন আবারও a total of আছে, খেয়াল করেন a total of, can you see a total of? এরপরে কি বসবে? একটা নাম্বার বসবে। তাহলে আমরা এখন যেটা করতেছি, আমাদের এই যে প্রশ্নটা ফোকাসড অন আ টোটাল অফ, এরপরেও কি বসবে? একটা নাম্বার। অন আ টোটাল অফ থাকলেই, অন নাম্বার অফ, অন আ টোটাল অফ থাকলে এরপরে কি বসাই দিবেন? একটা সংখ্যা বসাই দিবেন, সংখ্যা। ডিফারেন্ট এজ গ্রুপস অফ অ্যান্টস, ঠিক আছে? তাহলে আমরা দেখি কি বলে। কোশ্চেন পড়বো, কিওয়ার্ডে সার্কেল করব, তারপরে ওই কিওয়ার্ড গুলো খুঁজবো। দেখি আমরা এই লাইনে কোনো কিওয়ার্ড আছে কিনা। ফোকাসড অন টোটাল অফ ড্যাশ ডিফারেন্ট এজ গ্রুপস অফ অ্যান্টস, তাহলে এইজ হতে পারে একটা কিওয়ার্ড। হ্যাঁ, এইজ। গ্রুপের জায়গায় অন্য শব্দ থাকতে পারে, এজের জায়গায় ওল্ড হতে পারে। ফোকাসড অন কেমন যেন আমার কাছে মনে হচ্ছে কোনো ওয়ার্ডই স্পেসিফিকলি কিওয়ার্ড না, কারণ প্রত্যেকটারই আমরা সিনোনিম পাবো। বাট আর টোটাল অফ আমরা একটা সংখ্যা পাবো, ডিফারেন্ট এজ গ্রুপস। তাহলে আমরা কিভাবে করব? খুব ফাস্ট পড়বো না, আমরা নরমাল স্পিডে পড়বো। নরমাল স্পিডে পড়ে পড়ে গিয়ে দেখবো যে কোথায় এই এজ গ্রুপস আছে, একটা সংখ্যা আছে। চলেন আমরা প্যাসেজে যাই এবার। Fedora dentata, a native ant of southeastern US, is an immortal, but scientists have found that it doesn't seem to show any signs of aging. Old worker ants can do everything just as well as the youngest, and their brains appear just as sharp. We get a picture that these ants really don't decline, says Isabel Giranto, who studied the ants for her doctoral thesis at Boston University. The age পেয়ে গেলাম, দেখি পাই কিনা এখানে গ্রুপের সংখ্যা। The age defying fish are rare in the animal kingdom, না গ্রুপ পাইলাম না। Naked mole rats, এখানে mole rat নিয়ে বলতেছে, live for almost 30 years and stay fit nearly their entire life, তাও পাইলাম না। They can still reproduce when, even when old, and when they never get cancer, but the vast majority of animals deteriorate with age, just like people too, like the mole naked mole rat and social creatures that usually live in highly organized colonies is social complexity that makes blah 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 useful for studying aging in people. তাও পাইলাম না। সে জিরান্ত। Now এখানে তা কোথায় পড়াশোনা করে সেটা। Humans are also highly social, a trait that has been connected to healthier aging. By contrast, most animal studies of aging use mice, worms, fruit flies, which all lead much more
আইসোলেটেড লাইফস না, পাইলাম না। তারপরে দেখি, ইন দ্য ল্যাব dentata worker ants typically live for around 140 days. জিরাল্ডো ফোকাসড অন, পেয়ে গেলাম আমরা ফোকাসড অন, কেমন যেন মিলে গেল পুরোপুরি। ফোকাসড অন শব্দটা দেওয়া আছে, ants at 4 age ranges, আমরা পেয়ে গেছি একটা সংখ্যা। আচ্ছা, বাক্যের সাবজেক্ট হচ্ছে জিরাল্ডো, বাক্যের ভার্ব হলো ফোকাসড অন। এখানে জিরাল্ডো ইউজ করছে, যিনি প্রশ্ন করছে উনি জিরাল্ডো না বলে জিরাল্ডোস রিসার্চ বলছে। ফোকাসড অন তাও ঠিক রাখছে। দেখি তারপরে কি বললো, ফোকাসড অন অ্যান্স, তিনি আসলে পিঁপড়াদের উপরে গুরুত্ব দিয়েছে। কতগুলো এজ গ্রুপে, at 4 age ranges, at 4 age ranges, চারটা বয়স, চারটা বয়সের উপরে উনি গুরুত্ব দিয়েছে। বয়সগুলো, চারটা বয়স কি কি দেখেন, চারটা গ্রুপ কি কি, 20 থেকে 22 দিন, 45 থেকে 47 দিন, 95 থেকে 97 দিন, 120 থেকে 122 দিন। It's interesting. Okay. Geraldo focused on ants at 4 age ranges. বুঝছেন? ওকে, 20 থেকে 22, 45 থেকে 47, 95 থেকে 97 আর 120 থেকে 22, প্রত্যেকটা কয়টা এজ গ্রুপ? 20 22 একটা, 45 থেকে 47 দুইটা, তিনটা, চারটা। আবারও দেখি, জেরাল্ডো ফোকাস অন অ্যান্টস, জেরাল্ডো পিঁপড়া নিয়ে গুরুত্ব দিল, পিঁপড়ার উপরে গবেষণা করলো। কতগুলা গ্রুপের পিঁপড়া? 4 এজ রেঞ্জেস। এখানে দেখেন, আমি এটা লিখে দিছি আপনার জন্য। Geraldo focus on ants at 4 age ranges. এখানে আছে 4, right? Focused on a total of, সব মিলে কয়টা? Different age ranges জায়গায় বলা আছে age ranges, different age groups এর জায়গায় বলা আছে age ranges. কে আমার মাথায় লাগবে একটা সংখ্যা, সেই সংখ্যাটা আপনারা সবাই আশা করি পেরে গেছেন। বলেন সংখ্যাটা কত? উত্তর কত বলেন? 4। ওকে, আমাদের প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে 4। কতগুলা পেপার, কতগুলা গ্রুপের পেপার উপরে গুরুত্ব দিয়েছে? উত্তর হচ্ছে 4। 4 different age. 4 different ages. ডান। আচ্ছা ভাই, আমাদের একটা এখানে একটা প্রশ্ন। কোশ্চেন হচ্ছে এই টোটাল অফ, মানে যতগুলা গ্যাপ ফিলিং এর যে কোশ্চেন গুলা থাকবে টোটাল অফ থাকলে একটা নাম্বার হয়ে একটা যাবে। নাম্বার বসবে, একটা নাম্বার বসবে। এটা আর আইএলটিএস এর এটা, কমন নিয়ম এটা। আচ্ছা, তার মানে এটা আমি একদম মানে মানে জেনেই যাব যে একটা নাম্বার বসবে, এবার নাম্বারটা ফাইন্ড করব প্যাসেজ থেকে। নাম্বার ফাইন্ড করব, এবং কখনো কখনো দুইটা ওয়ার্ড হতে পারে, যে নাম্বারের পরে নাউনও বসতে পারে। আচ্ছা, দুইটা ওয়ার্ডের যে ব্যাপার, এটা তো ওই যে ফার্স্টেই তো বললে দিবে যদি দুইটা ওয়ার্ড, এখানে দুইটা ওয়ার্ড যেরকম হয়, ওয়ান ওয়ার্ড। দুইটা ওয়ার্ড হয়। হ্যাঁ, এখানে ওয়ান ওয়ার্ড, আমাদের লাগবে একটা অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভ একটা, 4 বসাই দিয়ে দিছি। শেষ। ওকে। ডান। সেকেন্ড কোশ্চেনটা, হাউ ওয়েল অ্যান্ডস লুকড আফটার দেয়ার। আচ্ছা, এখানে আপনি সাবজেক্টে হাউ ওয়েল অ্যান্ডস লুকড আফটার দেয়ার, 2 নম্বর প্রশ্ন। বেশ কিছু গ্রামার আছে এখানে। হাউ ওয়েল, WELL, how well ants looked after their, এখানে ants হলো সাবজেক্ট, এর নিচে আপনি দাগ দিবেন। লুকড আফটার এটা হলো ভার্ব, লুকড আফটার মানে হলো যত্ন নেওয়া। এরপরে দেয়ার আছে, এই দেয়ারটা হলো মজার একটা ব্যাপার। দেয়ার এটা কোন কেস? দেখেন, আই এর 4টা কেস আছে, আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স, ইউ, ইয়োর, ইয়োর্স। আমাদের শব্দ হলো দে। দেখি দে কোথায় আছে, দে, দে, দেম, দেয়ার, দেয়ার্স। কালারটা চেঞ্জ করে দিই। দেই, দেম, দেয়ার, দেয়ার্স। এখানে আছে কোনটা? দেয়ার। আমাদের আছে দেয়ার। দেয়ারটা হলো পজিটিভ কেস, পজিটিভ কেস, এখানে পজিটিভ কেস। এবার আপনাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে, বলেন পজিটিভ কেসের পরে কি বসে? পজিটিভ কেসের পরে কি বসে? অধিকার বা সম্পর্ক। বলেন পজিটিভ কেসের পরে বসবে কি? নাউন। একটা নাউন বসবে, একটা নাউন বসবে। তার পাশে লিখে রাখেন, একটা নাউন হবে এখানে উত্তর। আচ্ছা, আরো কিছু গ্রামার আছে, আপনি এর ছবিটা তুলে নিতে পারেন। এটা কেসের একটা চার্ট। হ্যাঁ, 4টা কেস, কেসের একটা চার্ট এটা। কেস, ইয়াস, ওকে। আমি আমি সব ইরেজ করে দিচ্ছি। এটা তুলে নিলেন। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, এটা ডাবল পজেসিভ, ডিপি দিয়ে ডাবল পজেসিভ বোঝায়। দেয়ার, আমাদের প্রশ্নে দেয়ার আছে। দেয়ার মানে পিঁপড়া যত্ন নিত তাদের, তাদের তাদের কারে যত্ন নিত?
পিঁপড়াগুলো লুকড আফটার মানে হলো যত্ন নেওয়া। আর আপনি জানেন আয়াস মানে প্যারাফ্রেজিং, এখানে লুকড আফটার এর সিনোনিম থাকবে। অ্যান্সি থাকতে পারে। পিঁপড়া যত্ন নিত। হাউ ওয়েল মানে কত ভালো করে যত্ন নিত, কার যত্ন নিত। তাহলে আমরা এই প্রশ্নগুলো, এই যে আমরা যে প্রশ্নগুলো করতেছি এগুলো সিরিয়াল মেনটেন করে। এক যেখানে পড়ছি, যেখানে উত্তর পাইছি ওখানে আমরা দাগ দিয়ে রাখছি, তারপরে আমরা যাব। তাহলে জিরাল্ডো অ্যানালাইজ করছে বিহেভিয়ার। প্রথম হচ্ছে উনি দেখছে পিঁপড়ারা যত্ন নেয়, কত সুন্দর করে যত্ন নেয় তাদের। কাকে যত্ন নেয়? বড় বড় পিঁপড়ারা কার যত্ন নেয় দেখি আমরা। তারপরে unlike all previous studies which only estimated how old the ants were, her work tracked the ants from the time the pupa became adults, so she knew their exact ages. Then she put them through a range of tests. Giraldo watched how well the ants took care of the young of the colony. পেয়ে গেলাম আমরা লাইনটা। জিরাল্ডো ওয়াস্ট মানে উনি অ্যানালাইজ করলো, এখানে ওয়াস্ট বলছে। আর প্রশ্নকর্তা কি করছে, এই লাইনে অ্যানালাইজিং বলছে। ওয়াচ করা অ্যানালাইজ করা সেম। আচ্ছা, জিরাল্ডো ওয়াস্ট হাউ ওয়েল শব্দটা দেখেন সরাসরি মিল আছে। হাউ ওয়েল এর নিচে দাগ দিবেন কিন্তু, কারণ পরের প্রশ্ন যখন আমি পেজ উল্টাবো আবার যখন এখানে আসবো যাতে আমার কষ্ট না হয় খুঁজে বের করতে। দি অ্যান্টস took care of the young. The ants took care of the young. তাহলে আমি এটা আপনার জন্য লিখে দিছি। জিরাল্ডো watched how well the ants took care of the young of the colony. এতটুকুর মধ্যে অ্যাকচুয়ালি বাক্য আছে দুইটা। ওকে, আপনি দুটা বাক্যকে খুব সুন্দর করে সাবজেক্ট ভার্ব দাগ দিবেন। প্রথম সাবজেক্ট হচ্ছে জিরাল্ডো, এটা হলো 1 নম্বর সাবজেক্ট। আপনার বইয়ের মধ্যে আপনি দাগ দিবেন, লিখবেন সাবজেক্ট 1। এর একটা ভার্ব আছে, ভার্ব হলো ওয়াচড, এটা 1 নম্বর ভার্ব। জিরাল্ডো অ্যানালাইজ করলো, দেখলো how well the ants took care of the young of the colony. কত ভালো করে the ants এই শব্দটাও আছে আমাদের, পরপর 3টা ওয়ার্ড মিলে গেল। how ants looked after their, how ants আগে বলছে how ants looked after, এরপরে পরবর্তী বলছে took care the ants, এটা আমার 2 নম্বর সাবজেক্ট। ants এ বাক্যের ভার্ব হলো, প্যাসেজে দেওয়া আছে took care of, হ্যাঁ এটা ভার্ব। পিঁপড়াগুলো যত্ন নিত। আচ্ছা, প্রশ্নটা কি দেওয়া আছে? দি অ্যান্টস লুকড আফটার। টুক কেয়ারের জায়গায় কোন শব্দটা ইউজ করা আছে আপনারা সবাই বলতে পারবেন, বলেন। টুক কেয়ারের জায়গায় কোন শব্দটা বলছে সে? লুকড আফটারের জায়গায় কোনটা বলছে? লুকড আফটার। আচ্ছা, আমরা জানি এরপরে নাউন হবে। কার যত্ন নিত বলেন তো? বড় বড় পিঁপড়া কার যত্ন নিত? পিঁপড়ারা ইয়াং কার যত্ন নিত? ইয়াংদের যত্ন নিত। তাদের ইয়াং মানে তাদের যে বাচ্চা কাচ্চা, ইয়াং মানে বাচ্চা কাচ্চা। প্যারেন্টস টেক কেয়ার অফ দেয়ার ইয়াং মানে বাবা মা কার যত্ন নেয়? তার বাচ্চা কাচ্চার যত্ন নেয়। ওখানে তাদের ইয়াং মানে তাদের যারা সন্তানাদি, সেটা বোঝানো হলো। আমরা আশা করি প্রশ্নটা বুঝাইতে পারছি আপনাদের সবাইকে, আমি উত্তরটা বুঝাইতেও পারছি। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তরটা হাউ ওয়েল অ্যান্ড লুকড আফটার দেয়ার, উত্তর কি হবে আমাদের? ইয়াং। ডান। 3 নম্বর প্রশ্ন, জিরাল্ডো আরো অ্যানালাইজ করছে দেয়ার অ্যাবিলিটি। এই দেয়ার অ্যাবিলিটি বলতে কার অ্যাবিলিটিকে বোঝায়? আমার আপনার না পিঁপড়ার? উত্তর হচ্ছে পিঁপড়ার। উপরে অ্যান্স উল্লেখ করা আছে, এই অ্যান্স প্লুরাল হওয়ার কারণে দেয়ার হয়, প্লুরাল হওয়ার কারণে দেয়ার। অ্যান্স এর প্রনাউন হলো দে, আর পজিটিভ কেস কি? তাদের যোগ্যতা হলে দেয়ার অ্যাবিলিটি ইউজ করবে। অ্যাবিলিটি কিন্তু নাউন, আপনাকে তো একটু আগে বলে দেওয়া হলো পজিটিভ কেসের পরে কি হবে? দেয়ার, এরপরে নাউন হবে। তাহলে এখানেও দেয়ার এর পরে অ্যাবিলিটি কিন্তু একটা নাউন। তাহলে পিঁপড়াদের একটা যোগ্যতা আছে। টু লোকেট মানে হলো খুঁজে বের করা। লোকেট কি খুঁজে বের করবে? আচ্ছা, সেটা আমরা দেখবো বুঝবো। ইউজিং আ সেন্ট ট্রেল, ঘ্রাণ পিঁপড়ারা ঘ্রাণ ব্যবহার করে। ঘ্রাণ শুকে ওরা কি খুঁজে বের করে? আচ্ছা, ডান। Their ability to locate using a scent trail. আমি আপনাকে এখন বেশ কিছু কাজ বলবো এবং বেশ কিছু জিনিস বলবো, আপনি লিখবেন। Locates
এটা তার আগে টু আসছে, তার মানে ইনফিনিটিভ অর্থে ইউজ হইলো, টু এর পরে ভার্ব বাট মেইন ভার্ব না। লোকেট এর সরাসরি দাগ দেন, দাগ দিয়ে লিখবেন হোয়াট অথবা হোম, মানে লোকেট একটা ইনফিনিটিভ ভার্ব, এটাকে যদি হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করেন, পিঁপড়াদের যোগ্যতা আছে। লোকেট মানে হলো খুঁজে বের করা, লোকেট মানে খুঁজে বের করা, প্রশ্ন করেন কি খুঁজে বের করা, কাকে খুঁজে বের করা, যদি উত্তর পান ওটা হলো অবজেক্ট। আর আইএলটিএস এর ভাষায় অবজেক্ট মানে হলো নাউন। তাহলে আমাদের এখানে লোকেটের পরে উত্তরটা কোন পার্ট অফ স্পেস হবে বলেন তো? একটা অ্যাডজেক্টিভ হবে না একটা নাউন হবে? বলেন কি হবে? নাউন হবে, লোকেট নাউন। এটা নাউন হবে, ব্যাস। গ্রামারটা না বুঝলে ইনবক্স করা যায়, আমাকে ইনবক্স করবেন, ওকে, চ্যাট বক্সে, আমি আপনাকে উত্তর দিয়ে দেবো। পিঁপড়াদের যোগ্যতা আছে, পিঁপড়ারা কি করতে পারে? মারতে পারে, নাচতে পারে না, খুঁজে বের করতে পারে, বলেন খুঁজে বের করতে পারে। কি খুঁজে বের করতে পারে? ওটা আমরা এখানে বসাবো, একটা অবজেক্ট হবে, একটা নাউন হবে। তারা কিভাবে খুঁজে বের করে? দোয়া দুরুদ পড়ে না, ইউজিং আ সেন্ট্রাল, ঘ্রাণ শুকে। ঘ্রাণ শুকে শুকে তারা কি খুঁজে বের করে? তাহলে আমরা এখানে লোকেট আমরা দেখব এই লাইনে কোনো কিওয়ার্ড আছে কিনা। হ্যাঁ, এই লাইনে একটা কিওয়ার্ড আছে, স্পষ্টই কিওয়ার্ড আছে, যেটা আপনি সিনোনিম ছাড়াই পাইতে পারেন। বলতে পারেন সেই কিওয়ার্ডটা কোনটা? সেন্ট্রাল। হ্যাঁ, সেন্ট্রাল, এর নিচে দাগ দেন, সেন্ট্রাল, এটা হলো আমার কিওয়ার্ড। ঘ্রাণ, ঘ্রাণ শুকে তারা, সেন্ট্রাল হলো আমাদের কিওয়ার্ড, হ্যাঁ, ঘ্রাণ শুকে, সেন্ট্রাল। দে ইউজ আ সেন্ট্রাল, মানে পিঁপড়ারা কি ব্যবহার করে? ঘ্রাণ ব্যবহার করে। ঘ্রাণ ব্যবহার করে করে ওরা কি খুঁজে ফেলে, কি খুঁজে বের করে ফেলে? তাহলে আমরা সেন্ট্রাল খুঁজি, নর্মাল স্পিডে আমরা পড়বো। আচ্ছা, তারপরে যেখানে ছিলাম আমরা, রেকর্ডিং হাউ অফেন each and attended to carry it and fed them. She compared, হ্যাঁ বলো সানন্দা। ভাইয়া আমাকে আনমিউট মানে করার সুযোগ দিয়েন, কারণ আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতে হয় তো, কথা শেষ হলে আমি আবার মিউট করে দিব। ওকে, তোমার আশেপাশে সাউন্ড নাই, সো তুমি নিজেকে আনমিউটে রাখো, হ্যাঁ। ডক্টর সানন্দা, আমি তোমার খুঁজে বের করছি। হ্যাঁ ভাইয়া হইছে। হ্যাঁ, আর মিউট করো না, তাহলে আবার চলে যাবে। তুলি আপু, আমাদের অ্যাক্ট্রেস অধরা প্রিয়া আছেন আমাদের সাথে, আর হচ্ছে আমাদের বিখ্যাত শেফ আফসানা অপু, তিনিও আছেন। তারপরে ইমন, ওকে, হ্যাঁ, দেশি মানুষ। ফটোগ্রাফার হাসান, তিনিও আছেন। লাবণী বিনতে, ওকে, হ্যাঁ। তারপরে ইংলিশ গুরু মামুনও আছে আমাদের সাথে, ভালো, ওকে। সবুজ ব্যবসায়ী মানুষ। পলি আপু আমেরিকা যাবে এক সময়, ভালো, ওকে। অ্যাঞ্জেলিনা জেলি আপু, মাশাআল্লাহ, আপনার অনেকদিন পর দেখলাম, ও গতকাল ছিলেন মেবি, ওকে, হ্যাঁ কি নাম এঞ্জেলিনা জেলি? হ্যাঁ হ্যাঁ। উনি কি এই দেশের না বাইরের দেশে? আমেরিকান। ও ঠিক আছে, তারপরে দেখি এবার আমরা যেখানে ছিলাম আমরা, হ্যাঁ। She compared how well 20-day-old and 95-day-old ants followed the telltale scent, পেয়ে গেলাম আমরা scent that the insects usually leave to mark a trail to food. ভাইয়া ভাইয়া একটা কোশ্চেন আছে। করাবো। এখানে যে ওই যে ভাইয়া ড্যাশ দিয়ে দিয়ে 20 ডে ওল্ড দেখছে, এই ড্যাশটা যদি না থাকতো তাহলে কি 20 ডেজ ওল্ড দিত না? তারা ভুল হয়ে যেত আবার, ঠিক করে দিচ্ছি, গ্রামারটা বুঝিয়ে দিই, হ্যাঁ, প্রয়োজনে। এটা একটু বুঝায় দেন ভাইয়া। এটা ভাইয়া ওই যে অ্যাডমিশনের সময় পড়ছিলাম। ইটস ওকে, না কোনো প্রবলেম। আগে বাক্যটা আমরা বুঝি, তারপরে তোমার ওই প্রশ্নের উত্তরটা করে দেব। এই বাক্যটা আমি লিখছি, ওখানে যা দেওয়া আছে। She compared how well 20-day-old and 95-day-old ants followed the telltale scent the insects usually leave, follow করে লাভটা কি, to mark, to identify a trail, পথ খুঁজে বের করে, পথ খুঁজে খুঁজে সে কি খুঁজে? উত্তর হলো খাবার খুঁজে বের করে ফেলে। আচ্ছা, ভালো কথা। এখন
আমাদের এই যে বিশাল বড় একটা বাক্য, এই বাক্যে সাবজেক্ট কয়টা আমরা দেখি। শি হলো সাবজেক্ট, প্রথম আপনি নিচে দাগ দিবেন। এর একটা ভার্ব আছে কম্পেয়ার্ড, কম্পেয়ার্ড হলো ভার্ব। আচ্ছা, ইসাবেলা জেরাল্ডো উনি বিহেভিয়ার অ্যানালাইজ করলেন, অ্যানালাইজ করে দেখলেন হাউ ওয়েল, কত সুন্দর করে, এটা অ্যাডভার্ব, 20 দিন বয়সী আর 95 দিন বয়সী, একটা ইয়াং একটা ওল্ড। পিঁপড়া, এটা হলো সাবজেক্ট, অ্যান্স এটা সাবজেক্ট, এটা 2 নম্বর সাবজেক্ট। হ্যাঁ, অ্যান্স হলো 2 নম্বর সাবজেক্ট, অ্যান্স 2 নম্বর সাবজেক্ট, পিঁপড়া হলো 2 নম্বর সাবজেক্ট। এই যে পিঁপড়া সাবজেক্ট, সাবজেক্টের আগে যে কথাগুলো বলছে এই সবগুলো হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হওয়ার কারণে বিশের সাথে ডেই হয়েছে, ডে স্টার হয় নাই। যেরকম এটা আরেকটু পরে আরেকটু ভালো করে ব্যাখ্যা দেবো, বলে অ্যাডজেক্টিভ আকারে ইউজ হয়েছে। পিঁপড়া তো সাবজেক্ট, কেমন পিঁপড়া, বিউটিফুল পিঁপড়া, আগলি পিঁপড়া না, 20 দিন বয়সী আর 95 দিন বয়সী, এগুলো হলো অ্যাডজেক্টিভ, এই জন্য এস হয় নাই। পিঁপড়া আমাদের 2 নম্বর সাবজেক্ট, এর একটা ভার্ব আছে, ভার্ব হলো ফলোড। পিঁপড়া ফলো করে, পিঁপড়া ফলো করে মানে পিঁপড়া ইউজ করে, কি ইউজ করে বলেন, ঘ্রাণ, ঘ্রাণ, ঘ্রাণ। টেল টেল মানে হলো সিক্রেট, ওই ঘ্রাণটা আমরা হয়তো জানবো না, রাইট? ওকে, একদল পিঁপড়া ওর দল গোষ্ঠীকে ওই সেন্টটা জানায় দেয়, ভিন্ন দলের পিঁপড়াকে আবার জানায়ও না হয়তোবা, রাইট? ওকে, টেল টেল মানে হলো গোপন, সিক্রেট, সিক্রেট, সিক্রেট সেন্ট, সেন্ট ফলো করে। তাহলে বাক্যটা বুঝি আমরা, মিনিং বের করতে হলে অ্যান্সার সাথে ফলো এটা পাশাপাশি রেখে পড়বেন। অ্যান্স ফলোড মানে পিঁপড়া ফলো করে, অ্যান্স ফলোড কি ফলো করে, সেন্ট ফলো করে। কেমন সেন্ট, গোপন, সিক্রেট সেন্ট ফলো করে। এই সেন্ট নিয়ে মাঝখানে একটা অতিরিক্ত বাক্য দেওয়া আছে, এটা অতিরিক্ত একটা বাক্য। এই সেন্টটা রেখে যায় কে, দি ইনসেক্টস ইউজুয়ালি লিভ, এই ঘ্রাণটা পিঁপড়ারাই, অন্য পিঁপড়ারাই রেখে যায়, লিভ মানে হলো ঘ্রাণ রেখে যাওয়া। দ্য সেন্ট দি ইনসেক্টস ইউজুয়ালি লিভ, লিভ মানে ত্যাগ করা, মানে হলো ঘ্রাণটা রেখে যায়, কোন জায়গা থেকে চলে যাওয়া না। এই ইনসেক্টস আমাদের 3 নম্বর সাবজেক্ট। হ্যাঁ, ইনসেক্টস। এই বাক্যের ভার্ব হলো লিভ। পিঁপড়া রেখে যায়, পিঁপড়া রেখে যায়, পিঁপড়া কি রেখে যায়, ঘ্রাণ। আর ওই ঘ্রাণ ফলো করে অন্যান্য পিঁপড়ারা, 20 দিন বয়সী আর 95 দিন বয়সী পিঁপড়ারা ওই ঘ্রাণ ফলো করে। ফলো করে ওরা কি করে, আইডেন্টিফাই, খুঁজে বের করে, পথটা খুঁজে বের করে, ঘ্রাণ শুনে পথ খুঁজে বের করে। কোথায় যাওয়ার পথ খুঁজে বের করে, পানিতে যাওয়া না, কিসের পথ খুঁজে বের করে বলেন, কি খুঁজে পাওয়া, উত্তরটা হচ্ছে ফুড, ফুড পাওয়া। আচ্ছা, আমাদের উত্তরটা, তাই না, দেয়ার অ্যাবিলিটি টু লোকেট ইউজিং আ সিক্রেট সেন্ট রেল, না, ঘ্রাণের পথ ব্যবহার করে পিঁপড়াদের যোগ্যতা আছে খুঁজে বের করার। কি খুঁজে বের করতে পারে, আমাদের নাউন কোনটা বলেন, কি খুঁজে বের করতে পারে তারা, উত্তর আপনারা পারবেন, বলেন কি খুঁজে, বলেন উত্তর কি, বলেন। ফুড হবে না ভাইয়া, ফুড ফুড। ফুড ফুড, ফুড, ফুড। ওকে, বাক্যটাকে আপনাদেরকে আরো সহজ করে আরো মজা করে বুঝাই। হ্যাঁ, এখানে 20-day-old and 95-day-old ants followed the telltale scent. আচ্ছা, 20 দিন বয়সী 95 দিন বয়সী পিঁপড়া, এটা কি সিঙ্গুলার না প্লুরাল, সবাই বলবেন প্লুরাল। আমি এর পরিবর্তে লিখলাম they followed, তারা ফলো করলো, সেন্ট ফলো করলো, টু মার্ক, টু আইডেন্টিফাই, আর ট্রেল, টু ফুড। they followed, they সাবজেক্ট, they followed হলো ভার্ব। আমি 20 দিন বয়সী পিঁপড়া 95 দিন বয়সী পিঁপড়ার পরিবর্তে আমরা দে লিখছি। সেন্ট ফলো করতো, কেন সেন্ট ফলো করতো, টু মার্ক, টু আইডেন্টিফাই, আর ট্রেল, টু এর পরিবর্তে আমি লিখে দিলাম, কি লিখে দিলাম বলেন, লোকেট, লোকেট করে সে, লোকেট, লোকেট। এটার পরিবর্তে প্রশ্নে লোকেট লিখছে। টু মার্ক আ ট্রেল, এর পরিবর্তে প্রশ্ন লিখছে কি, লোকেট। তারা কি লোকেট করে, ফুড। আচ্ছা, পিঁপড়া ফলো করে সেন্ট, তারা সেন্ট ফলো করে মানে তারা কি ইউজ করে, বলেন সেন্ট ইউজ করে। আর সেন্ট ইউজ করে তারা কোন জিনিসটা খুঁজে বের করে, উত্তর হলো
ফুট 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 ফুট। ওকে, আচ্ছা এটাকে চাইলে আরো সহজ করে বোঝানো যায়, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি দরকার হয় তাহলে বলবেন। হ্যাঁ, উত্তর কি আমাদের? আমাদের সবার উত্তর হচ্ছে তারা কি খুঁজে বের করে? ফুট ফুট। নেক্সট 4 নম্বরটা একটু কঠিনও, বাট মজারও আবার। দি ইফেক্ট ড্যাশ হ্যাড অন দ্যাম। অ্যাকচুয়ালি এই বাক্যটাকে আপনার সাবজেক্ট কোনটা মনে হয়, ভার্ব কোনটা মনে হয়? সবাই ভার্ব খুঁজে বের করতে পারবেন। এবারে ভার্ব হচ্ছে হ্যাড অন দেম। এই দেমের নিচে আপনি লেখা রাখেন পিঁপড়া। আচ্ছা, পিঁপড়াদের উপরে ছিল, রাইট? ওকে, সাবজেক্ট কোনটা বাক্যের ভাই মধ্যে? ডিমটাই কি সাবজেক্ট না? পিঁপড়ারা এরাই কি সাবজেক্ট না? দেমের আগে অন আসে, অনের নিচে দাগ দেন সবাই। প্রিপোজিশনের পরে অবজেক্টিভ কেস হয় দেম। এই যে একটু আগে আমরা একটা কেস লিখছি, দেই হলো সাবজেক্টিভ কেস, দেম হলো অবজেক্টিভ কেস। তাহলে বাক্যে সাবজেক্ট হলে দে বসবে, দেম কোনোদিনও সাবজেক্ট আকারে বসবে না। সাবজেক্ট হলে দে বসবে, সাবজেক্ট হলে আই বসবে। মি সাবজেক্ট আকারে ব্যবহৃত হয় না, সাবজেক্ট হতে হলে আই ব্যবহৃত হবে। তাহলে আমাদের এই যে প্রশ্নে অন দেম পিঁপড়াদের উপরে, দেম হলো অবজেক্ট, হ্যাড হলো ভার্ব, দ্যাট দিয়ে যেটা বাক্য শুরু হবে এই বাক্যের মধ্যে নাই কোনটা? আশা করি আপনারা পারবেন। বাক্যের মধ্যে নাই হলো একটা সাবজেক্ট, নাই, সাবজেক্ট নাই। হ্যাড অন দেম পিঁপড়াদের উপরে প্রভাব ফেলে, বুঝছেন? আমাদের সাথে দয়াল জয়েন করছো, ওকে আমরা কংগ্রেচুলেট করি। হ্যাঁ, দয়াল কি অবস্থা তোমার? স্যার আলহামদুলিল্লাহ ভালো স্যার, ভালো আছেন? আর দয়াল তো অলরেডি মোটিভেশনাল স্পিকার হয়ে গেছে তো, সুলাইমান শুকন তাই না? জি। হ্যাঁ, অলরেডি তো বিভিন্ন জায়গায় তার পদচারণা শুরু হয়ে গেছে মানুষদের। তাই না? ভাই হ্যাঁ, মিয়া, দয়াল ভালো রেজাল্ট করছে, সবাইকে কংগ্রেচুলেট করেন বা হাততালি দেন যে একটু। ওকে, হ্যাঁ, আপনার দেওয়া উচিত স্যার আমার কত কেন? পাইছেন স্যার? ওকে, দয়াল হচ্ছে কোন মডিউলে 6 এর নিচে পায় নাই, সব মডিউলে 6, একটাতে 6.5, আর ও ইন্টার পাস করছে। ওর জন্য এই রেজাল্ট মোর দেন ইনাফ, হচ্ছে না? একবিংশ শতাব্দীর সেরা রেজাল্ট। হ্যাঁ, ভাই অন্যতম কানাডার জন্য এনাফ। কারোর জন্য ইনাফ না, ওর এই রেজাল্ট যথেষ্ট। স্যার শুধু রেজাল্ট স্যার, কি যে প্যারা যাইতে স্যার উপর দিয়া স্যার একবারে। এক্সামিনার আরে ভয় পেয়ে দিচ্ছে স্যার, যে ছেলেটার বয়স চলে যেতেছে, মনে পিএইচডি করতে যাইবো, যা মার্কেটে বাড়াই দে দে। তাই না? স্যার কালকে আইডিপি তে কথা বললাম স্যার, মানে নিজেদের মধ্যে ডিসকাস করলো স্পিকিং ব্যাপারটা নিয়ে। বলতেছে যে এমন তো হওয়ার কথা না, সবাই নাকি স্যার কমপ্লেন করছে বিষয়টা নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই কমপ্লেন করছে। কমপ্লেন করলে ভালো স্যার। আপনারা সুবিধা পাবেন আসান ভাই, স্পিকিং এ বেশি পাবেন শিওর। হ্যাঁ, স্পিকিং এ এর আগে যারা 7 পাইছে ওরা এবার সেকেন্ড বার পরীক্ষা দিয়ে ওদেরকে 5.5 দিয়েছে, ওরা কমপ্লেন করছে ওরা প্রচুর। আমার সাথে দুজনকে আছে, মানে আমি গিয়ে দুইজন স্যার, মানে একটাই স্যার 7 পাইছে ওভারঅল, আপনার রিডিং এ 9, লিসনিং এ 8, আর রাইটিং এ 6.5, ও স্পিকিং এ 6। হ্যাঁ, ওরা স্পিকিং এ খুব মার্কস কমায় দিয়েছে, শুনতে পায় না তো। এবং এটা নিয়ে প্রচন্ড রকমের কমপ্লেন আপনারাও করবেন। হ্যাঁ, ইমেল করে দেবেন যে আমাদের দেশে যারা স্পিকিং নেয় ওদের প্রবলেম আমি তো আছে। সরাসরি বলে দিয়েছি যে মিস আমার পরীক্ষা নিয়েছে, আমার ক্লাসের জন্য আমি শুনতে পারি নাই। বলছে তুমি কি বলতে পারো না নাকি ইয়াতে শোনা সমস্যা হয়েছে? আমি বলছি আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারি না, ওটা গ্লাসের মাঝখান দিয়া কথা আসতেছে না ক্লিয়ার। আমি যদি শুনতে পারতাম তাহলে আমি অ্যান্সার করতে পারতাম, কিন্তু আমি তো শুনতে পারতেছি না। ওর মার্কস পুরো তাই স্পিং করা যায় না, ওরা ডাবল মার্কস দেয়। আমি তো পড়ে গেছি তার উপর আরেকটা মেরা দিছে। হ্যাঁ, সো ইটস ভেরি প্যাথেটিক। হ্যাঁ, আর আরএসএ পরীক্ষার হলে হাসি দিছে স্যার, ও নিয়ত করছিল মানুষ দিলে মানুষের আর মারবো। আমি চিন্তা করলাম যদি কেউ আঁচি মাচি দেয় আমি বুঝিয়ে মারালাম পরীক্ষা হলে। পরে স্যার যখন পার্ট 2 তে আসছে লিস্টিং, আমার আঁচি চলে আসছে। আরে তোমার খুব সুন্দর লাগে এখন। সবই লাগবো মিয়া, সুন্দর লাগবো। তুমি তাহলে আগের যে আমরা
আমরা ইনশাল্লাহ আরিফের কাছ থেকে 10 তারিখ 8 তারিখে আমরা যে ট্যুরে যাবো ওর কাছ থেকে ইনশাল্লাহ ওর খাওয়ার দায়িত্ব ওর। ও আমাদেরকে ইনশাল্লাহ খাওয়াবে। 8 তারিখে তো স্যার যাইতে পারবো না স্যার। আর আমাদের কাগজপত্র স্যার জমা রেডি করতেছি স্যার। আমি 3 দিন যাবত মানে ঢাকা টু নারায়ণগঞ্জ, এই যে এখন স্যার নারায়ণগঞ্জে আসছি আবার এই সকালবেলা। স্যার আচ্ছা। ফ্রি হয়ে ট্রিট দিব অবশ্যই, বনানীতে যান সবাই। ওকে ইনশাল্লাহ। দোয়া ইনশাল্লাহ। ভাই, এটা ভিসাটা ওকে ভাই, আল্লাহ হাফেজ। আবার কথা হবে তোমার সাথে। নেক্সট কোশ্চেন, the effect that dash had on them, the effect dash dash had on them। আচ্ছা, তো কয়েকটা বিষয় আমি জেনে গেলাম যে আমার এই বাক্যের একটা the effect that dash had on them, এখানে ভার্ব আছে, সাবজেক্ট নাই, সাবজেক্ট লাগবে। সাবজেক্ট মানে নাউন, তাহলে আমাদের এই প্রশ্নে লাগবে একটা নাউন। কি লাগবে বলেন তো? একটা নাউন লাগবে। কিভাবে বুঝলাম আমি? আবারও বুঝাই। এটা একটা ভার্ব, দ্যাট এর পর দিয়ে একটা বাক্য শুরু। এখানে নাই হলো সাবজেক্ট, আর আইএলসে সাবজেক্ট মানে হলো নাউন। এখানে নাউন লাগবে। চারে আপনি সুন্দর করে রেখে একটা নাউন লাগবে, একটা সাবজেক্ট লাগবে। হ্যাড অন দেম, দেম এর নিচে আপনি লিখবেন পিঁপড়া, অ্যান্টস। ঠিক আছে? দি ইফেক্ট দ্যাট ড্যাশ হ্যাড অন দেম, তাই না? তাহলে পিঁপড়াদের উপরে কে প্রভাব ফেলে? প্রকৃতি, গিরগিটি। পিঁপড়াদের উপরে এই প্রভাবটা কে ফেলতেছে? চলেন আমরা খুঁজে বের করি। সিরিয়াল মেনটেন করে, দেখবো। তারপরে আসবে she also tested how ants responded to light। এটা আমরা ভালো করে পড়ি। she tested, না জানলেও হবে, how ants responded to light। পিঁপড়া কি দেখে সাড়া দেয়, মানে আলো দেখে সাড়া দেয়। ants responded to light, to তো প্রিপজিশন, প্রিপজিশন পরে কি বসে? বলেন অবজেক্ট, আর অবজেক্ট মানে কি? নাউন। ants responded to light, ants responded to light, ants responded to light। আমরা এটা লিখছি আপনাদের জন্য। how ants responded to light, এটা পরে বুঝাবো আরো। এখানে একটা বাক্য আপনি লিখে রাখেন, চিলড্রেন রেসপন্ড টু ডার্কনেস। ছোট করে বাক্যটা লিখবেন। শিশুরা অন্ধকার দেখলে সাড়া দেয়। হঠাৎ করে আলো থেকে অন্ধকার হয়ে গেলে শিশুরা কান্নাকাটি করে দেবে। তাহলে অন্ধকারের একটা প্রভাব আছে শিশুর উপরে। চিলড্রেন রেসপন্ড টু ডার্কনেস, টু হলো প্রিপজিশন, প্রিপজিশন পরে নাউন হয়, আসে নাউন করে ডার্কনেস। এই ডার্কনেস অবজেক্ট আকারে আছে, আমরা বাক্যটা ঘুরাইয়া দেব। শিশুরা আলো দেখলে সাড়া দেয়, অন্ধকার দেখলে সাড়া দেয়। তাহলে ডার্কনেস দিয়ে বাক্যটা শুরু করি। ডার্কনেস দিয়ে শুরু করলে এরকম হবে, ডার্কনেস হ্যাজ, বাক্যের ভার্ব, অন্ধকারের প্রভাব আছে, হ্যাজ অ্যান ইম্প্যাক্ট, হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন চিলড্রেন। অন্ধকারের প্রভাব আছে শিশুর উপরে, অন চিলড্রেন। গেল এই বাক্যটা আমাদের। এটাকে ঘুরায় লিখবো আমরা, ঘুরায় লিখবো এই স্ট্রাকচারের মতো করে, দি ইফেক্ট দ্যাট ড্যাশ হ্যাড অন দেম। তাহলে আমরা পরের বাক্যটাতে ইম্প্যাক্ট না লেখা ইফেক্ট লিখি, চলেন আগে আমরা। আপনি কিন্তু লিখবেন প্রত্যেকবারই হ্যাজ অ্যান ইম্প্যাক্ট না লিখে এবার ইফেক্ট লিখি আমরা। আপনি শুধু ইফেক্ট লিখবেন, বাকি সব ঠিক রাখবেন ডট 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 দিয়ে। ইফেক্ট অন দেম, অন চিলড্রেন, অন্ধকারের প্রভাব আছে শিশুর উপর। আমরা এই বাক্যটা লিখবো এটার মতো করে, দি ইফেক্ট ফার্স্টে লিখবো। তাহলে আমরা চলেন দি ইফেক্ট ফার্স্টে লিখে ফেলি। দি ইফেক্ট, তারপর আমরা দ্যাট বসাবো, দ্যাট বসাইলাম। দি ইফেক্ট দ্যাট, দি ইফেক্ট দ্যাট, দ্যাটের পরে আমরা ভার্বটা বসাই। আমরা এখানে সাবজেক্ট বসাবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ডান। এরপর আমরা হ্যাজ বসাই, অন চিলড্রেন। দি ইফেক্ট দ্যাট ড্যাশ হ্যাড অন চিলড্রেন, প্রভাব যা শিশুর উপরে রাখে। কে এই প্রভাবটা রাখে শিশুর উপরে বলেন? কে? আপনাদেরকে বলার সুযোগ দিলাম, বলেন কে হবে উত্তর? কে কে Darkness. কে? ডার্কনেস। ঠিক আছে, ডার্কনেস। শিশুরা কি দেখে সাড়া দেয়? ডার্কনেস দেখে সাড়া দেয়। তাহলে শিশুর উপরে কে প্রভাব ফেলে? উত্তর বলেন ডার্কনেস। তাহলে আমাদের এই বাক্যটা she tested how ants responded to light, এই যে বাক্যটা,
ants responded to light, ঘুরে লিখবো আমরা। পিঁপড়া আলো দেখে সাড়া দেয়। ants হলো সাবজেক্ট, প্লুরাল কিন্তু, হ্যাঁ, সিঙ্গুলার সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট। responded হলো ভার্ব, respond to হলো ভার্ব। পিঁপড়া কি দেখে সাড়া দেয়? বা আলো দেখে সাড়া দেয়। এটাকে ঘুরে লিখবো আমরা। এই যেমন চিলড্রেন রেসপন্ড টু ডার্কনেস, ডার্কনেস দিয়ে বাক্য শুরু করছি, এবার আমরা লাইট দিয়ে শুরু করব। লাইট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন অ্যান্টস, তাহলে আমরা এটা লিখলাম। লাইটের জায়গায় লাইটই রাখবো, হ্যাজের জায়গায় হ্যাজই রাখলাম আমি। বলেন ইম্প্যাক্টের জায়গায় কি লেখা যায়? পরের বারতে চাইলে ইফেক্ট লেখা যায়, এটাকে ইফেক্ট লেখা যায়। লাইট বাক্যের ভার্ব হচ্ছে গিয়া হ্যাজ an effect on ants, আলোর প্রভাব আছে পিঁপড়ার উপরে। আলো পিঁপড়ার উপরে যথেষ্ট প্রভাব ফেলে। অন ants না লিখে কিন্তু অন দেম লেখা যায়। এবার আমরা এই বাক্যটাকে এটার মতো করে করব, এই যে দি ইফেক্ট এটা দিয়ে করব। তাহলে এটা দিয়ে যদি আমরা বাক্যটা বানাইতে চাই তাহলে আমরা কি করব? চলেন আমরা ফার্স্টে তখন লিখবো দি ইফেক্টস, লিখে ফেললাম দি ইফেক্টস, তারপরে দ্যাট বসাবো, ভার বসাইলাম হ্যাজ, প্রয়োজন আপনাদের জন্য আবার আমি লিখি। দি ইফেক্টস আগে লিখলাম EFFECT ইফেক্ট, দ্যাট কোশ্চেনের মতো বানাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ডান। তারপরে আমরা বসাইলাম হ্যাজ, কিন্তু প্রশ্ন করতে হ্যাড বসাইছে, আমরা হ্যাড বসাই। অন পিঁপড়া না লিখে অ্যান্স না লিখছে, অ্যান্স না লিখে উনি কি লিখছে প্রশ্ন বলেন তো, কোন শব্দ ইউজ করছে? দেম। তাহলে চলো আমরা দেম লিখে দিই। বলেন প্রভাবটা পিঁপড়ার উপরে কে রাখে, কার আছে? ওকে, উত্তর কোনটা? সবাই পারবেন আমার ধারণা, রাইট? উত্তর কোনটা বলেন তো? উত্তর কি? লাইট লাইট, লাইট। হ্যাঁ ঠিক আছে, তাহলে ইয়াস, আলোর প্রভাব থাকে পিঁপড়াদের উপরে। ডান। নেক্সট কোশ্চেন, হাউ ড্যাশ দে অ্যাটাকড প্রে, হাউ ড্যাশ দে অ্যাটাকড প্রে। এখানে একটা গ্রামার আছে, ওই গ্রামারটা জানলে আপনার উত্তর করা সহজ হয়ে যাবে। এখানে দেখেন হাউ ওয়েল, এই ওয়েল হলো অ্যাডভার্ব, এখানে হাউ এর পরে যা বসবে ওটা একটা অ্যাডভার্ব হবে। এখন হাউ এর পরে তো অ্যাডজেক্টিভও হতে পারে, হাউ নাইস ইউ আর। এখন আপনি অ্যাডভার্ব কিভাবে বুঝবেন? আমি একটা গ্রামার শিখিয়ে দিই আপনাকে। হাউ ড্যাশ দে অ্যাটাকড প্রে, হাউ ড্যাশ দে অ্যাটাকড প্রে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা। হাউ ড্যাশ দে অ্যাটাকড প্রে। আপনি এই বাক্যের সাবজেক্ট খুঁজেন, সাবজেক্ট নিচে দাগ দিবেন, দেই, দে নিচে দাগ দেন, দে হলো সাবজেক্ট, দের একটা ভার্ব আছে, ভার্ব হলো অ্যাটাকড, তারা আক্রমণ করত। দে মানে কিন্তু পিঁপড়া, দে মানে কাউকে দেওয়া না, দে মানে হলো পিঁপড়া। অ্যাটাকড প্রে, প্রে মানে হলো পিঁপড়া যাকে খাইতো ও হলো পিঁপড়ার প্রে। বাঘ হরিণ খায়, তাহলে টাইগার অ্যাটাকড প্রে মানে হলো টিয়ার। তাহলে বাঘের প্রে হলো হরিণ বা অন্য যে কোনো মাংস জাতীয় খাবার। ওকে, সো প্রে, প্রে মানে হলো শিকার, ও যাকে ধরে খায়। তাহলে পিঁপড়া প্রে কে অ্যাটাক করে, তাহলে পিঁপড়া থেকে ছোট কোনো পোকা হতে পারে। এখানে প্রে বলছে, আমি জানি আয়াস মানে প্যারাফ্রেজিং, তো প্রে নাও বলতে পারে। এখন অ্যাটাক হলো ভার্ব, আপনি অ্যাটাকের নিচে যেভাবে সমান দেন, সমান দিয়ে লিখেন ভার্বকে অ্যাটাক, একটা ভার্ব, VERB ভার্ব সমান হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। এইগুলো শব্দ দিয়ে প্রশ্ন করলে সহজে অ্যাডভার্ব পাওয়া যায়। আর সব থেকে সহজ উপায় বোঝা হলো ভার্ব সম্বন্ধে যে কথা বলে তার নামই অ্যাডভার্ব। ওকে, দে অ্যাটাকড প্রে, পিঁপড়া শিকারকে আক্রমণ করতো। হাউ, কিভাবে আক্রমণ করতো ওরকম আসবে। নাইসলি আক্রমণ করতো, সুইটলি আক্রমণ করতো, তাহলে হবে হাউ নাইসলি, রাইট? ওকে, এ বাক্যটা এরকম ধরেন, ধরলাম they attacked, ATTACKED, they attacked prey very nicely. আচ্ছা, নাইসলি কেউ প্রে আক্রমণ করে না, PREY প্রে। এটাকে আপনারা ছোটবেলায় এক্সক্লেমেটরি বানাইতেন বা সিমিলার এক্সক্লেমেটরি বানাইতেন, তখন কি করতেন? ভ্যারির পরিবর্তে বসাইতেন ভেরি 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 প্রে লিখে ফেলছি আমি, ভেরি নাইসলি হবে,
Nicely, nicely, হ্যাঁ? তাহলে they হলো আমার সাবজেক্ট, attacked হলো আমার ভার্ব, pray very nicely। চয়ন আমরা এখন কি করব, বাক্যটাকে চেঞ্জ করব, হাউ দিয়ে শুরু করব, ভেরি জায়গায় হাউ বসাই দেব। হাউ, বলেন হাউ এর পরে কি বসাবো, বলেন কোনটা বসাবো? হাউ, Nicely. হ্যাঁ, হাউ নাইসলি, তারপরে কি বসাবো? Pray. না, হাউ নাইসলি, তারপরে সাবজেক্ট বসাবেন আপনি, তারপরে সাবজেক্ট they বসাবেন। হ্যাঁ, they attacked, ঠিক আছে, they attacked prey, তারা কিভাবে প্রে কে আক্রমণ করতো? এটা ছোটবেলায় আপনারা এক্সক্লেমেটরি বাক্য বানাইতেন, এটা অ্যাকচুয়ালি এক্সক্লেমেটরি বাক্য। হুম? Done, okay. So আমাদের এখানে তাই করতে হবে, এটা অ্যাডভার্ব বসাইতে হবে। দে অ্যাটাকড প্রেই, তারা পিঁপড়াগুলো তাদের শিকারকে আক্রমণ করতো। হাউ, এটা অ্যাডভার্ব হবে, আর অনেক সময় অ্যাডভার্বের সাথে এলওয়াই থাকে। তাহলে আমরা চলেন খুঁজি, এবার আমরা শান্তির সাথে খুঁজি। সিরিয়াল মেনটেন করে, তারপরে পাবো আমরা। Okay, দেখি পরে দেওয়া আছে। They all responded to light well, light তো পাইলামই আমরা পরেটা। And when it came to reacting to prey, prey আমাদের কিওয়ার্ড, আপনি প্রয়োজনে দাগ দিয়ে নিয়েন। প্রে হলো কিওয়ার্ড, হ্যাঁ? অ্যাটাকও হতে পারে, অ্যাটাকের জায়গায় অন্য শব্দ বসতে পারে, বাট প্রে পাবো বা প্রে সিনোনিম পাবো। And when it came to reacting to prey, the older ants attacked the poor fruit fly just as aggressively, এলোয়াই জ্বালা শব্দ পেয়ে গেছি, as the young ones did. Okay, বাক্যটা the older ants attacked the poor fruit fly just as aggressively as the young ones did. আচ্ছা বলেন তো এখানে did মানে কি? আবার আমি একটু লিখে বুঝিয়ে দিই আপনারে। দি ওল্ডার অ্যান্টস, এটা আপনার সাবজেক্ট, এ বাক্যের ভার্ব হলো অ্যাটাকড, এটা হলো ভার্ব। দি ওল্ডার অ্যান্টস অ্যাটাকড, বুড়ো পিঁপড়াগুলো আক্রমণ করতো। পোর ফ্রুট ফ্লাই, এর পরিবর্তে আপনি লিখেন প্রে, পিঁপড়া ফ্রুট ফ্লাইকে খাইতো। ফ্রুট ফ্লাই বলতে কোনটা বুঝাইতেছেন আপনি? ফ্রুট ফ্লাই আসলে কি, চয়ন আমরা ফ্রুট ফ্লাই জেনে নেই। FRUIT, ফ্রুট ফ্লাই, ফ্রুট ফ্লাই, এই যে ছোট ছোট যে ফলের পোকা পাওয়া যায় ওটাকে বলে ফ্রুট ফ্লাই। ফ্রুট ফ্লাই, ফ্রুট ফ্লাই, হ্যাঁ, ফ্রুট ফ্লাই ছোট 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 ফ্রুটের মধ্যে আসে, পিঁপড়া আবার এগুলো ধরে ধরে খায়। সো দি ওল্ডার অ্যান্টস মানে বুড়ো পিঁপড়াগুলো অ্যাটাকড, পেয়ে গেলাম আমরা। পোর ফ্রুট ফ্লাই এর মানে কিন্তু প্রে, পোর ফ্রুট ফ্লাইকে আক্রমণ করতো। কিভাবে আক্রমণ করতো? উত্তর পেয়ে যাচ্ছি, বলেন কিভাবে আক্রমণ করতো? সবাই পারবেন, কিভাবে আক্রমণ করতো? তুই বলেন কিভাবে আক্রমণ করতো? অ্যাডভার্ব কোনটা? অ্যাগ্রেসিভলি, অ্যাগ্রেসিভলি। বুড়োগুলো আক্রমণ করতো অতটাই অ্যাগ্রেসিভলি যেমনটা কে আক্রমণ করতো? জাপানিজরা নাকি ইয়াং ওয়ান্স গুলা? আচ্ছা, এখানে ওয়ান্স মানে কি বলেন? ওয়ান্স মানে কি? প্লুরাল। ওয়ান্স তো প্লুরাল, কিন্তু ওয়ান্স দিয়ে কারে বুঝাইলো? ইয়াং পিঁপড়াদের বোঝালো। পিঁপড়াদেরকে, পিঁপড়া পিঁপড়া পিঁপড়া। তাহলে অ্যান্টস দুইবার না লিখে পরের বার ওয়ান্স লেখা যায়, এই ওয়ান্স কিন্তু প্রোনাউন। ওকে, এখানে অ্যান্ট হলে এখানে ওয়ান হইতো, এখানে অ্যান্টের সাথে এস দেওয়াতে ওয়ান্স হয়েছে। আর ডিড দিয়ে কারে বুঝাইলো? ডিড দিয়ে ডিড দিয়ে ডিড দিয়ে ডিড দিয়ে কারে বুঝাইলো বলেন? ডিড দিয়ে কারে ইয়াংরা বুঝাইলো? করতো, মিয়া ডিড, হ্যাঁ ডিড দিয়ে কি বুঝাইলো? আচ্ছা আমি বলি, ওকে ডিড দিয়ে ইয়াংরা অ্যাটাক অ্যাটাক বুঝাইলো, করতো। অ্যাটাক। দুইবার অ্যাটাক না লিখে পরের বার পাস্ট টেন্স হলে ডিড দেওয়া যায়, প্রেজেন্ট হলে ডু দেওয়া যায়। ওকে, একই ভার্ব দুইবার ইউজ না করে। ওকে স্যার, আমরা তাহলে পিপলের পরিবর্তে ওয়ান্স ইউজ করতে পারবো? পারবেন, কোন পারবেন, নামের কখনো পরিবর্তে? কখনো পারবেন 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 পারবেন। Okay. ব্যাস আমাদের উত্তর হয়ে গেল। তাহলে আমাদের উত্তর পেরে গেলাম। হাউ ড্যাশ দে অ্যাটাকড প্রে, হাউ ড্যাশ দে অ্যাটাকড প্রে, উত্তর কোনটা আমাদের? সবাই বলেন তো কি হবে? হাউ ড্যাশ দে অ্যাটাকড প্রে, উত্তর কি? হাউ কি হবে? অ্যাডভার্ব কোনটা? aggressively they attacked prey, they attacked prey গেল আমাদের এটা। হ্যাঁ, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব।
এবার ব্রেন নিয়ে উনি গবেষণা করছেন। কম্পেয়ার করা comparison between age and the dash of dying cells in the brains of ants. কম্পেয়ার করলো বিটুইন আছে, বিটুইন হচ্ছে প্রিপোজিশন, আপনি দাঁড়াতেন বিটুইন হলে মাঝখানে অ্যান্ড বসে, বিটুইনের পরে দুটা নাউন বসে, দুটা প্রোনাউন বসে। আইএলস এর উত্তর সবগুলোই নাউন হয়, প্রোনাউন কখনো উত্তর হয় না। বিটুইনের পরে দুটা নাউন হবে, বিটুইন প্রিপোজিশনের পরে অবজেক্ট হয়, অবজেক্ট মানে নাউন। আবার বলি, বিটুইন তো প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবজেক্ট হয়। অবজেক্ট বিটুইনের পরে হয় অবজেক্ট, আর আইএলস এর ভাষায় অবজেক্ট মানে নাউন, ক্ষেত্র বিশেষে প্রোনাউন, এর বাইরে কিছুই নাই। হ্যাঁ, টান বিটুইন, তাহলে বিটুইনের পরে দুটা নাউন হবে, একটা এন্ড এর আগে নাউন, একটা এন্ড এর পরে নাউন। তাহলে উনি কম্পেয়ার করলো, দুটা বিষয় নিয়ে কম্পেয়ার করলো, একটা হচ্ছে এইজ, তারপর আবার নাউন, অফ ডাইং সেলস, মৃত সেলগুলোর, অফ মানে সম্পর্ক বোঝায়। হ্যাঁ, যেমন সাকিবের কোম্পানি অফ সাকিব, তাহলে মৃত সেলগুলোর কি, এখানে ওটা নাউন হবে। ওটার সাথে কার কম্পেয়ার করছে, মানে এজের সাথে মৃত সেলগুলোর বাবা মা একটা হতে পারে, মৃত সেলগুলোর কি, মৃত সেলগুলোর কালার, মৃত সেলগুলোর একটা নাউন হবে, দা কালার, দা, তারপরে হতে পারে প্লেস, এরকম কিছু একটা হতে পারে। হ্যাঁ, ডাইং সেলস ইন দ্য ব্রেনস অফ অ্যান্টস, কম্পেয়ার করছে বয়সের সাথে মৃত সেলগুলোর একটা নাউন, বিটুইনের পরে এইজ একটা নাউন, এটা অবজেক্ট নাউন, আবার তারপরে একটা নাউন হবে। চলেন আমরা খুঁজি। আবার অফ আছে, অফ থাকলে আপনার জন্য সুবিধা, অফ থাকলে দুই ভাবে বসে, হয় এই স্ট্রাকচারে বসবে, আর ডাইং সেলের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে বসবে। তাহলে আপনি অফ ডাইং সেলস খুঁজবেন। দা আছে, দা থাকলে প্যাসেজে দা থাকার সম্ভাবনা বেশি। চলেন আমরা খুঁজি। আবার আমাদের এখানে কিওয়ার্ড কোনটা, ডাইং সেলস হলো কিওয়ার্ড, দাগ দেন নিচে, ডাইং সেলস। ডাইং সেলস এবার আমরা খুঁজি, নরমাল স্পিডে পড়বো, পরে ডাইং সেল খুঁজে বের করবো। তারপরে হচ্ছে দ্য জিরাল্ডো কম্পেয়ার দ্য ব্রেনস অফ 20-day-old ant and 95-day-old ants, 25-day-old and 95-day-old ants, identifying any cells, তাও তো পেয়ে গেলাম, that were close to death, ডাইং সেলের কাছাকাছি হয়ে যাচ্ছে। She saw no major differences, তিনি কোনো পার্থক্য দেখলো না, with age, তাহলে এজও পেয়ে গেলাম। Nor was there any difference in the location of dying cells, হ্যাঁ ডাইং সেলস পেয়ে গেলাম আমরা, ডাইং সেলস এর আগে অফও আছে, অফের আগে একটা ওয়ার্ডও আছে, তার আগে দাও আছে, দেখেন প্রশ্নতে পুরো মিলে গেল। অফ ডাইং সেলস, তার আগে ডাইং অফ আছে, অফের আগে একটা ওয়ার্ড বসবে, একটা নাউন বসবে, তার আগে দাও আছে, দেখেন এখানেও তাই আছে। ডাইং সেলস, তার আগে অফ আছে, অফের আগে একটা নাউন আছে, লোকেশন, তার আগে দাও আছে। বুঝছেন? ওকে, অনেক কিছু না বুঝে, মিনিং পুরোপুরি না করে উত্তর করা যায়, বলেন উত্তর কোনটা হবে? লোকেশন। লোকেশন। এবার আমরা বাক্যটা প্রয়োজন আপনারা একটু ভালো করে বুঝাই দিই। Okay. She saw no major difference with age, তিনি তো কম্পেয়ার করছে এইজ এর সাথে আর মৃত সেলগুলোর কোন জিনিসটা। She saw no major difference, তিনি পার্থক্য দেখলেন না। তিনি পার্থক্য দেখলেন না। She আমার সাবজেক্ট, এই যে বাক্যটা বইয়ে যেটা লেখা আছে she, এ বাক্যের ভার্ব হলো so, she saw no major difference with age, তিনি এজ নিয়ে কোনো পার্থক্য দেখলেন না। She saw no major difference with age, খুব ভালো। She saw no major difference with age, এই যে ডিফারেন্স খুঁজে বের করা, এটা কিন্তু কম্পেয়ার করা, কোন জিনিসের ডিফারেন্স খুঁজে বের করা মানে কম্পেয়ার, এক ধরনের কম্প্যারিজন। এটা লুজলি সিনোনিমাস, হ্যাঁ, ইনডিরেক্টলি সিনোনিমাস, লুজলি না, ইনডিরেক্টলি। She saw no major difference with age, এজও আছে। আবার নর মানে নিদার নর, এটার পরিবর্তে ভিন্নভাবে মানে বিটুইন দিয়ে এন্ড করে দিছে। নর ওয়াজ দেয়ার এনি ডিফারেন্স, পার্থক্য নাই, এজেও কোনো পার্থক্য নাই, ডিফারেন্সেও কোনো পার্থক্য নাই, ইন দ্য লোকেশন অফ ডাইং সেলস। হ্যাঁ, কে যেন কিছু একটা বলতে চান, বলেন। ইন দ্য লোকেশন অফ ডাইং সেলস,
দা আছে, দা আছে, অফ ডাইং সেলস সবই ঠিক আছে। আমার উত্তর কোনটা? মাঝখানে যে শব্দটা, তো কোনটা বলেন তো? লোকেশন। ওকে, আমরা এটাও পেরে গেলাম আমরা। and the location of dying cells in the brains of ants. Done. 7 নম্বর প্রশ্নটা কে কিছু বলবেন? ওকে, ওকে, নো প্রবলেম, আপনাকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, ব্রেইনস, পরে আমরা ব্রেইন দেখে নিই। এটা তো দেখলাম আমরা। পরেরটা, কন্ডিশনস অফ সাইনাপটিক কমপ্লেক্সেস, এরিয়াস ইন হুইচ ড্যাশ মিড। আপনি জানেন আইএলস মানে হলো সিনোনিম, পুরো সিনোনিমের খেলা। এখানে এরিয়া বলছে, এরিয়ার জায়গায় অন্য কিছু বলবে। আর আইএলস এটা প্রতিষ্ঠিত সত্য, কোনোদিন যদি আপনি ইন হুইচ দেখেন আইএলস এর পরিবর্তে হয়ার লেখা থাকবে। হয়ার, হয়ার, হয়ার। মিস্টার কাইয়ুম বলেন কি ব্যাপার? আব্দুল কাইয়ুম কিছু বলবেন ভাই? ঠিক আছে, আপনি হাত রেজ করেছেন। হ্যাঁ, ভালো। এখানে বললো কন্ডিশনস অফ সাইনাপটিক কমপ্লেক্সেস। আপনি জানেন এখানে একটা অলরেডি কিওয়ার্ড আছে, কিওয়ার্ডটা পরের জিজ্ঞাসা করছি। এরিয়াস ইন হুইচ ড্যাশ মিড, খেয়াল করেন, কিছু গ্রামার বুঝে আপনারা। মিটের সাথে এস বা ইএস নাই, এটা ভার্ব। ইন হুইচ, এই ইন হুইচ এর পরে একটা বাক্য আসবে, বাক্যের সাবজেক্ট থাকে আর বাক্যের ভার্ব থাকে। বলেন আছে কোনটা? কোনটা আছে বলেন, আছে কি? হুইচ এর পরে কোন অংশটা আছে? সাবজেক্ট আছে না ভার্ব আছে? কোনটা আছে? ভার্ব আছে। তাহলে লাগবে কি আমার? সাবজেক্ট হলে কোন পার্ট অফ স্পিচ? সাবজেক্ট মানে কি? নাউন। আমাদের এখানে নাউন লাগবে, নাউন। আচ্ছা, এখন মিটের সাথে কি এস বা ইএস আছে নাকি নাই বলেন তো? নাই। না থাকলে সাবজেক্ট হবে প্লুরাল, লিখে নেন। ভার্বের সাথে এস বা ইএস না থাকলে সাবজেক্ট হবে প্লুরাল, এখানে প্লুরাল নাউন হবে উত্তর। হ্যাঁ, প্লুরাল নাউন, প্লুরাল নাউন, প্লুরাল নাউন, সুন্দর করে লিখে নেন। প্লুরাল নাউন, প্লুরাল নাউন, প্লুরাল নাউন। প্লুরাল নাউন হলো আপনার উত্তর। প্লুরাল নাউন, এখানে প্লুরাল নাউন হবে। ভার্বের সাথে এস বা ইএস নাই মানে আসে প্লুরাল নাউন বসবে এখানে। আচ্ছা, এরিয়া আর কয়টা সিনোনিম আছে? রিজিয়নস। আর ইন হুইচ থাকলে চিরস্থায়ী সিনোনিম, আইএলস এর ওয়ে লিসনিং এ সব সময় করে হয়ার বসায়। ইন হুইচ এর পরিবর্তে কি বসাবে? হয়ার, হয়ার, হয়ার বসাবে, হয়ার বসাবে, হয়ার। পাশে লিখে রাখেন হয়ার। আমাদের কিওয়ার্ড হলো একটা সাইনপটিক কমপ্লেক্সেস, খুঁজবো আমরা। ইন দা ব্রেনস মাশরুম বডিজ, এটাও একটা কিওয়ার্ড আমাদের। ওকে, ডান। হ্যাঁ, বলেন মিস্টার হাসান। স্যার এরিয়াসের পরিবর্তে রিজন করার জন্য স্যার রিজিয়নস বসানো যায়। আর ইন হুইচের পরিবর্তে হয়ার, সব সময় হয়ার। মিটের পরিবর্তে সাক্ষাৎ করা, সাক্ষাৎ করা একটা সিনোনিম বলেন তো? গেট টুগেদার, কনভার্স, মিট করা, কাম টুগেদার, এই শব্দ বসতে পারে। ওকে, ডান। তাহলে আমরা চয়ন এখন দেখি কি কি শব্দ বসে। একটা আবার বলেন মিটের পরিবর্তে। গেট টুগেদার, কাম টুগেদার, কনভার্স, মিলে যাওয়া, মার্জ, MERG, মার্জ, এটাও হতে পারে। তাহলে আমরা এখন সাইনাপটিক কমপ্লেক্স, এটা শব্দটা খুঁজবো। সিরিয়াল মেনটেন করে এই প্রশ্ন সবগুলা। তাহলে চলেন সাইনাপটিক কমপ্লেক্সেস খুঁজি, তারপরে আমরা সাইনাপটিক কমপ্লেক্সেস পেয়ে যাব। সাইনাপটিক কমপ্লেক্সেস, মাশরুম বডি পেয়ে গেলাম, হুইচ আর ইম্পর্টেন্ট ফর processing information, learning and memory. She also wanted to see if aging affects the density of synaptic complexes within these structures. Regions where neurons come together, পেয়ে গেলাম তো আমরা। Regions where neurons come together, regions where neurons come together, regions where neurons come together. এই যেখানে synaptic complex আছে, এই লাইনটাই ভালো করে পড়বো। Regions where neurons come together, regions where neurons come together. তাহলে এটা আমরা লিখলাম, regions where neurons come together. where এর পরিবর্তে কি লেখা যায়? where এর পরিবর্তে কি লেখা যায় বলেন? in which, in which, in which, in which, in which, where এর পরিবর্তে লেখা যাবে in which। আচ্ছা, come together এর পরিবর্তে কামের সাথে কি ভার্বের সাথে s by s নাই, তাহলে সাবজেক্টটা প্লুরাল। where এর পরে সাবজেক্ট কোনটা? where এর পরে সাবজেক্ট হচ্ছে নিউরনস, সাবজেক্ট। এ বাক্যের ভার্ব কোনটা? come together। নিউরনস হলো সাবজেক্ট, come together। come together এর পরিবর্তে প্রশ্নকর্তা কোন শব্দটা ইউজ করছে?
আমি প্রশ্ন করতে ইউজ করছে মিট। ওকে, হোয়ার এর পরিবর্তে এই যে এখানে বলছে হোয়ার, আর এর পরিবর্তে ইউজ করছে ইন হুইচ। চরম প্যারাফ্রেজিং করছে। রিজিয়নস, ঠিক আছে, রিজিয়নস পাইলাম আমরা প্যাসেজে গিয়া রিজিয়নস, আর ভদ্রলোক প্রশ্নে গিয়া কি ইউজ করছে, এরিয়াস ইউজ করছে। ওকে, বলেন এবার আমাকে। ওকে, উত্তর কোনটা হবে বলেন? কাম নিউরনস টুগেদার মিট, উত্তর কোনটা হবে বলেন আমাদের সবার? নিউরনস নিউরনস। হ্যাঁ, উত্তর হবে নিউরনস। ওকে, বুঝাতে পারলাম আমি সবাই? এটা কিন্তু কঠিন ছিল, এটা টেকনিক্যাল প্যাসেজ, তারপরে যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, খুব ভালো, বাসায় অনেকবার পড়বেন। মিট, সবকিছু আমাকে জানতে হয় না, অল্প একটু বুঝলেই হয়ে যায়। তারপরে 8 নম্বর প্রশ্ন। আচ্ছা এইখানে ভাইয়া যেটা হলো এই ইনহুইস এর যে ব্যাপারটা, মানে এরকম ইনহুইস থাকলে কোশ্চিনে হয়তো বা ইনহুইস থাকবে, নয়তো বা কোশ্চিনে হোয়ার হোয়ার থাকবে। থাকবে। আর হচ্ছে প্যাসেজে এই দুইটার একটা খুঁজে বের করতে হবে, মানে ইনহুইস থাকলে হোয়ার বের করতে হবে, আর এই কোশ্চিনে যদি এখানে হোয়ার থাকে এখানে ইনহুইস। এখানে কিওয়ার্ড কোনটা? সাইনাপটিক কমপ্লেক্সেস। Synaptic সাইনাপটিক complex। কমপ্লেক্স, কারণ এর কোনো সিনোনিম নাই, হ্যাঁ। এটাই খুঁজে বের করবেন। তারপরে কোনো না কোনো ভাবে ওই লাইনটা ক্লিয়ারলি পড়বেন, ক্লিয়ারলি পড়ে দেখবেন মিটের জায়গায় এর সিনোনিম দেওয়া থাকবে, এরিয়ার একটা সিনোনিম দেওয়া থাকবে। আমার লাগবে নাউন, প্লুরাল নাউন, দেখবেন এখানে প্লুরাল নাউন কোনটা, সাবজেক্ট আকারে কোনটা শব্দটা ম্যাচ করে লাইনের সাথে, তাহলে আপনি পেয়ে যাবেন। আর তারপরে 8 নম্বর প্রশ্নটা, লেভেল আপ টু ড্যাশ ইন দ্য ব্রেন অ্যাসোসিয়েটেড উইথ এইজিং। লেভেল আপ টু অফের নিচে দাগ দেন, অফ হলো প্রিপোজিশন, প্রিপোজিশন পরে নাউন হয়, এখানে চোখ বন্ধ করে বলেন নাউন। সেই নাউনের আগে একটা সাইন পোস্ট দেওয়া আছে টু, তাহলে টু হইলে বয় হয় না বয়েজ হয়, উত্তর হচ্ছে বয়েজ। তাহলে এখানে যে নাউনটা বসবে টু বসার কারণে সে নাউনটাকে সিঙ্গুলার বসবে না প্লুরাল বসবে, উত্তর কি বলেন? সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, প্লুরাল বসবে। লেভেল আপ টু পরিমাণ, দুইটা কি? আচ্ছা, ওটা থাকি কই? ইন ব্রেন ব্রেনের মধ্যে থাকে, তাহলে ব্রেনের মধ্যে দুইটা কি থাকে? ওটা। আর ওই দুইটা জিনিসের সাথে সম্পর্ক কার? অ্যাসোসিয়েটেড উইথ এজিং। এইজিং মানে বুড়ো হওয়া, তাহলে ওই দুইটা জিনিস এর সাথে সম্পর্ক কার? বয়স বাড়া, বুড়ো হওয়া, বুড়ো হওয়ার সাথে সম্পর্ক, বুড়ো হওয়ার সাথে সম্পর্ক। তাহলে আমরা টু খুঁজি, চলেন আমরা, হ্যাঁ, টু খুঁজে বের করি। ইন আছে। তাহলে আমরা দেখি লেভেল অফ টু দুইটা কি প্লুরাল শব্দ হবে, প্লুরাল নাউন হবে, যা থাকে ব্রেনে আর যার সাথে সম্পর্ক বুড়ো হওয়া। আমরা দেখি কই দেওয়া আছে। তাহলে আমরা যতটুকু পড়ছি ওর পরেই পড়বো আমরা। আবার ব্রেন আছে, ইন দ্য ব্রেন। আচ্ছা, আপনাকে একটা শব্দ বলি, যদি বলি ব্রেন ফাংশন, BRAIN, ব্রেন ফাংশন, FUNCTION, বুঝছেন? এভাবে লেখা আছে, প্রশ্নকর্তা এরকম করে লিখবে FUNCTION, ফাংশন ইন দ্য ব্রেন। এটা কমন টেকনিক প্যারাফ্রেজিং এর। আরো কিছু প্যারাফ্রেজিং এর টেকনিক আছে, যেমন আপনাদেরকে বলি, ওকে, হ্যাঁ, কোম্পানি স্ট্রাকচার প্যাসেজে সুন্দর করে এভাবে দেওয়া আছে, বা কোশ্চেনে সুন্দর করে দেওয়া আছে, কোম্পানি বলে স্ট্রাকচার হবে, বাট ধরেন প্যাসেজে দেওয়া আছে, কোশ্চেন এরকম করে বানাবে, বুঝছেন? ওকে, STRUCTURE, স্ট্রাকচার ইন দা ডান, স্ট্রাকচার ইন দা কোম্পানি। ইনের জায়গায় অফ হইতে পারে, অ্যাট হইতে পারে। ওকে, ঠিক আমাদের কোশ্চেনটা ভুলে না যায়, আবার বুঝাই। লেভেল আপ টু প্লুরাল কমন নাউন বসবে ব্রেন। ব্রেনে দুইটা জিনিস যার সাথে সম্পর্ক অ্যাসোসিয়েটেড উইথ এজিং, অ্যাসোসিয়েটেড জায়গায় কানেক্টেড উইথ হতে পারে, রিলেটেড উইথ হতে পারে। অ্যাসোসিয়েটেড জায়গায় কানেক্টেড উইথ লিখতে পারেন আপনি, রিলেটেড উইথও লিখতে পারেন। এই শব্দগুলো ইউজ হতে পারে অ্যাসোসিয়েটেড উইথ এইজিং। তাহলে এইজিংও দেখি আমরা, দেখি এইজিং কিওয়ার্ড হতে পারে কিনা। পরেরটা ব্রেন, ব্রেনও আছে। আর আমরা যেখানে সাইনেটিভ কমপ্লেক্স 7 নম্বরটা পড়ছি, তারপরে পাবো 8 নম্বর, কারণ সিরিয়াল মেনটেন করে। তারপর এটা দেখি। Again, the answer was no. What was more, the old ants didn't experience any drop in the levels পেয়ে গেলাম আমরা। Levels of either, either হলে কটা হয়? either হলে সবাই বলেন, either হলে কটা হয়? একের অধিক না, দুইটা হয়। দুইটা হয় না? either তিনটা খুব রেয়ার হয়,
আইদার ড্যাশ অর ড্যাশ, কয়টা বলেন? আইদার মাঝখানে অর আছে, একটা নাম কি? সেরোটোনিন, একটা নাম কি? ডোপামিন। একটা নাম কি? সেরোটোনিন, একটা নাম কি বলেন তো? ডোপামিন। এগুলো কি? ব্রেন 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 কেমিক্যালস, ব্রেন কেমিক্যালস। প্লুরাল নাউন কোনটা সবাই বলেন? প্লুরাল নাউন কোনটা? কেমিক্যালস। আচ্ছা, ব্রেন কেমিক্যালস কে ঘুরায় কি লেখা যায় বলেন তো? ব্রেন কেমিক্যালস কে কি লেখা যায় বলেন? ব্রেন কেমিক্যালস কে ঘুরায় কি লেখা যায় বলেন? ব্রেন ইন দ্য কেমিক্যালস না কেমিক্যালস ইন দ্য ব্রেন? ঘুরায় বলেন একটা, ব্রেন কেমিক্যালস কে কি লেখা যায়? পারবেন আপনারা? এটা বলেন উত্তর কি? ব্রেন Chemicals in the brain. Chemicals in the chemicals brain. in the brain, chemicals in the brain. আর associated with aging এটা দেখি আছে কিনা, এটাও থাকবে। whose decline coincide with মানে associated with coincide with same with aging, তাই না? ওই দুইটা জিনিস, দুইটা কেমিক্যাল আমাদের ব্রেন থেকে যদি কমে যায় আমরা বুড়ো হয়ে যাই। তাহলে আমাদের যতই বয়স বাড়ে ব্রেনের মধ্যে কোন দুইটা জিনিস কমে? সেরোটোনিনের মান কমে আর ডোপামিন কমে। এগুলা কি ব্রেনের মধ্যে থাকা? এগুলা কি কোনো রং? Chemical. এগুলো হচ্ছে কেমিক্যালস। তাহলে লেভেল অফ টু ব্রেন Chemical. কেমিক্যালস তো বলতে পারবো না, কারণ পরে ইন দা ব্রেন তো দেওয়াই আছে, আমরা কি বসাবো? শুধু Chemical. কেমিক্যালস। ওকে।